আসসালামু আলাইকুম। ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত। ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল, যারা তাদের শিক্ষা জীবন শেষ করেছে, 2, 4, 5 বছর পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কোথাও চাকরি সুযোগ করতে পারেনি। হতাশা, বিষণ্ণতা, ডিপ্রেশন তাদেরকে তাদের জীবনের বেঁচে থাকার স্বাদ পর্যন্ত মুছে ফেলেছে। তাদের পরিবার তাদেরকে নিয়ে হতাশাগ্রস্ত। দেশ ও জাতি হিসাবে এই তরুণ যুবককে কর্মের বাইরে রেখে, মানে বেকার রেখে আমরা কি করে আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ করব তা নিয়ে আমরা সবাই শঙ্কিত। আর এই শঙ্কা থেকেই আমরা এই ক্যাম্পের জন্ম দিয়েছি, এই সকল শিক্ষিত সমাজকে যাতে অ্যাপারেল সেক্টরের সাথে সম্পৃক্ত করা যায়। আমার অ্যাপারেল সেক্টরে 40 বছরের অভিজ্ঞতা। এই সেক্টরে মাত্র $3-3.5 মিলিয়ন এক্সপোর্ট দিয়ে শুরু হয়েছিল 1983 সালে। যদিও প্রথমত 1979 সালে এই বাংলাদেশে অ্যাপারেল শিল্পের জন্ম হয়, কিন্তু উল্লেখযোগ্য মোটামুটি বলার মতো শিপমেন্ট আমরা করতে পেরেছিলাম 1983 সালে মাত্র কয়েক মিলিয়ন ডলার। সেখান থেকে আজকে এই প্রায় 40 বছরে আমরা $46 বিলিয়ন পৌঁছে গেছি। এটা আরো ভালো হতো, কিন্তু বৈশ্বিক সমস্যাগুলো, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, যুদ্ধাবস্থা সবকিছু মিলিয়ে আমাদের শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে এবং সেই পৃথিবীর এই বিশ্বের আমরা ছোট্ট একটা দেশ হিসাবে আমরাও সেই অর্থনৈতিক বিপর্যস্তের শিকার হচ্ছি। তবু আমরা হাল ছাড়িনি। করোনা গেছে, এই করোনা মাঝে বাংলাদেশের মোটামুটি সব কারখানাগুলো সচল ছিল, আমাদের এক্সপোর্ট হয়েছিল। আমাদের যে সমস্ত ভাইয়েরা দেশের বাইরে বৈদেশিক মুদ্রা অর্জনের কাজে নিজেকে নিয়োজিত করেছেন, সেই বৈদেশিক কর্মসংস্থান যারা, সেই যোদ্ধারা আর আমাদের এই অ্যাপারেল শিল্পের যোদ্ধারা এই করোনাকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। মানে আল্লাহর রহমতে বাংলাদেশকে যে ধারায় বা যে গতিতে আমরা আগাচ্ছিলাম, সেখান থেকে আমরা হয়তো একটু স্লো হয়ে গেছি, কিন্তু আমরা একেবারে থেমে যাইনি। আমাদের চাকা, আমাদের উৎপাদনের চাকা ঘুরতেই ছিল। আমরা সমস্যা ফেস করছি ইদানিংকালে অনেকভাবে। এই অ্যাপারেল শিল্পের সবচেয়ে বড় সমস্যা যেটা, অনেকেই বলবেন ওয়ার্কারদের স্যালারি নিয়ে সমস্যা হচ্ছে, ওয়ার্কারদের সাথে মালিকের সম্পর্কের অবনতি ঘটছে। এর কোনোটাই পুরোটা সত্য না। হ্যাঁ, আংশিক সত্য। তবে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আমাদের এই অ্যাপারেল শিল্পের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাই না। এটাই বাংলাদেশের প্রধানতম চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, অর্থাৎ এই চ্যালেঞ্জকে যদি আমরা সঠিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হই, তাহলে একসময় বাংলাদেশের এই অ্যাপারেল শিল্প মুখ থুবড়ে পড়বে। আমি একটা সহজ পরিসংখ্যান দেই। সবাই জানেন এই অ্যাপারেল শিল্পের সাথে যারা জড়িত, বিশেষভাবে মার্কেটিং শিল্পের সাথে যারা মার্কেটিং মার্চেন্ডাইজিং এর সাথে কাজ করে, তারা সবাই জানে হিসাবটা খুবই সহজ। বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া নিয়ম আছে যে আমরা আমাদের এই উৎপাদিত পণ্যের মজুরি, মানে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং সিএম এফওবি 25% বা 20% হতে হবে। কিন্তু বাস্তবে দেখা গেছে আমরা সেটা আমাদের কাস্টমারের কাছ থেকে পাই না। তখন আমাদেরকে কোনো না কোনো বিকল্প ব্যবস্থায় বেঁচে থাকার স্বার্থে কোনো না কোনো অল্টারনেটিভ ওয়েতে, মানে হার্ট যখন কাজ না করে তখন আমাদের বাইপাস করতে হয়। আসলেই কিন্তু আমরা বাইপাস করে বেঁচে আছি, কারণ আমরা আমাদের মূল্যের, উৎপাদিত পণ্যের বা সঠিক মূল্যের থেকে বঞ্চিত হচ্ছি। একটা সহজ উদাহরণ দিই। ধরেন একটা স্ট্রেস 98% কটন, 2% লাইকরা 12 আউন্স ডেনিমের একটা প্যান্ট তৈরি করব। কাস্টমার বলল, আমাদেরকে একটা টার্গেট দিল, একটা কোয়ান্টিটি বলল। এই 10,000 পিস গার্মেন্টস যদি আমরা তৈরি করতে যাই, মিনিমাম কোয়ান্টিটি যদি তৈরি করার একটা ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে এই গার্মেন্টসটা একটা লেডিস বা একটা মেন্স স্ট্রেস ফেব্রিকের গার্মেন্টস তৈরি করতে গেলে মিনিমাম 18 থেকে 19 গজ কাপড় লাগবে। এই 18 থেকে 19 গজ কাপড়ের দাম প্রায় $40 থেকে $41 লেগে যাবে। 3 থেকে 3.5 গজ পকেটিং লাগবে, 80 সেন্ট করে প্রায় $2.80 লেগে যাবে। এবং অ্যাক্সেসরিজ, থ্রেড, বাটন, লেবেল, হ্যাংট্যাগ, পলি, কার্টুন, টিস্যু পেপার, ব্যান্ডরোল, ফটো ইনলে সবকিছু মিলিয়ে আরো $10, মানে প্রায় $55 চলে যাবে এই র মেটেরিয়াল কস্ট। অর্থাৎ আমার এফওবির 73% থেকে 75% চলে যাবে এই কাঁচামালের যোগান দিতে। এরপর এটাকে ওয়াশ করতে হবে, স্টোন এনজাইম ওয়াশ করে। ভেরি বেসিক স্টোন এনজাইম ওয়াশ করতে গেলে মেন্স বা লেডিস ট্রাউজারের প্রায় $6। এই $6 মানে প্রায় 8% অফ দ্য এফওবি। এই 8% এফওবি আমরা অনেক সময় এলসি খুলতে পারি না। ওই যে 80%-এর বেশি এলসি খোলা যাবে না, তো 73 থেকে 75% তো আমরা অ্যাক্সেসরিজ খুলে ফেলেছি, ফেব্রিকের এবং অ্যাক্সেসরিজ। ফলে অনেক সময় আমরা এই ওয়াশিং এর পয়সাটা
পয়সাটা নেগোসিয়েশন করে পয়সা পাওয়ার পরে ক্যাশ পেমেন্ট করি। আবার কখনো কখনো আমরা হয়তো এলসি দেই, না হয় দিলামই, সেটা আমাদের ব্যাংকে একটা খরচ হয়। ব্যাংক আমাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাদের কখনোই কোনো লস নাই, তাদের ছুরির দুই দিকেই ধার থাকে। আমাদের কাছে যখন একটা এলসি চলে আসে, এক্সপোর্ট এলসি বা মাস্টার এলসি, সেই দিন থেকেই তাদের পয়সা পাওয়া শুরু হয়। আমাদের নামে ব্যাক টু ব্যাক এলসি খোলার জন্য ওই ডলারটা তারা বরাদ্দ করেন, ওই ডলারের ইন্টারেস্ট সেদিন থেকে দেওয়া শুরু করেন। যেদিন ব্যাক টু ব্যাক খুললাম সেদিন থেকেই উনি কিন্তু পেমেন্ট দিচ্ছেন ওই মাল শিপমেন্ট হওয়ার পরে, ডকুমেন্ট ব্যাংকে আসার পরে। কিন্তু আমি যেদিন এলসি খুললাম ওই দিনই কিন্তু উনি ডলারটা আমার নামে বরাদ্দ করে রাখেন এবং উনি পেমেন্ট করেন যখন, তখন আবার আমার কাছ থেকে একটা পয়সা কাটেন। আমাকে উনি বিভিন্ন রকমের চার্জ এ চার্জ সে চার্জ, মানে চার্জ আর চার্জ, বিভিন্ন রকম চার্জ জোগাড় করেন, যেটা এফওবির প্রায় 2 থেকে 2.5% আসলে চলে যায়। এরপরে লোকাল বাইং হাউস থাকে বা এজেন্ট থাকে, তাদেরকে 2-3% কমিশন দিতে হয়, ওখানে আরো 3% চলে যায়। প্রায় দেখা যাচ্ছে যে একটা গার্মেন্টস, একটা এফওবি যদি আমরা $6 বা $6.5 বিক্রি করি, মানে $75 যদি এফওবি হয়ে থাকে, তাহলে আমরা প্রায় $55 র মেটেরিয়াল কিনি, $8 ওয়াশ করি, মানে 8%, $6 8% ওয়াশ করি। ব্যাংকের এবং বাইং হাউসের কমিশন দেই প্রায় 5% বা চার্জ দেই প্রায় 5%। সর্বশেষ আমার সিএম থাকে $11 থেকে $12 এভারেজ সিএম। এখানে বাংলাদেশে কিছু কিছু ভালো ব্র্যান্ড আছে যারা হয়তো $15-16 দেন, কিন্তু সবগুলো ফ্যাক্টরির ভাগ্যে কিন্তু ওই সমস্ত বায়ারের কাজ করার সৌভাগ্য ঘটে না। তাদের রিকোয়ারমেন্ট, তাদের চাহিদা, তাদের যে পরিমাণ তাদের দরকার হয়, এখন H&M বা এরকম বড় বড় বায়াররা একটা ফ্যাক্টরি থেকে 8 লক্ষ পিস বা 10 লক্ষ পিস মাল কিনে। এখন কোনো কোনো ফ্যাক্টরির ক্যাপাসিটি আছে 4 লক্ষ পিস বা 2 লক্ষ পিস মাসে, সে তো H&M এর বাড়ির পাশেও যেতে পারবে না। H&M, লিন্ডেস, কাফাল, কেরিফোর, কিয়াবি, এই সমস্ত বড় বড় কাস্টমাররা যারা বাংলাদেশে আছেন, তারা বড় বড় ফ্যাক্টরিগুলোর সাথে কাজ করেন। মধ্যম বা ছোট মানের ফ্যাক্টরিগুলো তাদের অনেক সুযোগ সুবিধা থাকে না, কারণ অনেকগুলো ফ্যাক্টরির সাথে তাদের ওয়াশিং থাকে না, অনেকগুলো ফ্যাক্টরির সাথে ওয়াশিং থাকতে হবে এমন বাধ্যবাধকতা অনেক কাস্টমার দিয়ে থাকেন। ফলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক ছোটখাটো ফ্যাক্টরিগুলো ওই $10-11 থেকে $12 সিএমএ কাজ করেন, যেটা এফওবির মাত্র 13 থেকে 14%। এখন এই $10 বা $11 পার ডজন, মানে একটা গার্মেন্টসে আমরা 80 সেন্ট থেকে $1 পেয়ে থাকি। এই $1 বা $12 পার ডজন, এই টাকা দিয়েই আমার ফ্যাক্টরির স্যালারি, ওভারটাইম, হাউস রেন্ট, তারপরে সিএনডেপ কস্ট, ট্রান্সপোর্ট কস্ট, গ্যাস বিল, ইলেকট্রিক বিল, কোথাও কোথাও পানির বিল, তারপরে আমাদের সিএনডেপ চার্জ, আমাদের ট্রান্সপোর্টেশনের চার্জ, আমাদের পার্সেলের চার্জ, আমাদের গাড়িগুলোর ফুয়েল, গাড়িগুলোর ডেপ্রিসিয়েশন বা ভাড়া, মেশিন এবং ফার্নিচারের ডেপ্রিসিয়েশন, সবকিছু যখন আমরা বাদ দেই বা সবকিছু যখন আমরা দেই, তখন কতটুকু পার্সেন্ট লভ্যাংশ, কত $1,000,000 খরচ করে বা $1,000,000,000 খরচ করে একটা ফ্যাক্টরি করা হয়, সে তুলনায় ফ্যাক্টরির যে লভ্যাংশ ফ্যাক্টরির মালিক পক্ষের হাতে পৌঁছায়, সেটা খুবই নগণ্য। আপনারা ওই বাংলাদেশে 300 লাইনের অথবা খুব ভালো বায়ারের কাজ করে এরকম হাতে গোনা 50টা ফ্যাক্টরি বাদ দেওয়ার পরে আর খুব বেশি ফ্যাক্টরি খুঁজে পাবেন না যারা এর চাইতে ভালো সিএম পান। যদি পেতেন তাহলে হিসাব করে দেখেন, হিসাবটা আমার কাছ থেকে নিয়েন না, হিসাবটা বিজিএমই এবং বিকেএমই এর কাছ থেকে নেন। গত 4 বছরে বা গত 5 বছরে বা গত 6 মাসে বাংলাদেশে কতগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। বিজিএমই শুরু থেকে আজ পর্যন্ত কতগুলো মালিক বাংলাদেশ ছেড়ে পালিয়ে বেঁচে গেছেন। ফ্যাক্টরির শুরুর দিন থেকে আজ পর্যন্ত কতগুলো মালিক নিজেরা দেউলিয়ত্ব ঘোষণা করেছেন। বাংলাদেশের পায়োনিয়ার ফ্যাক্টরি, বাংলাদেশের হিমালয় বলে যাকে চিনি, ওপেক্স গ্রুপ, বিলিয়ন ডলার যার এক্সপোর্ট ছিল, 45,000 ওয়ার্কার, 43 একর জায়গার উপরে যার ফ্যাক্টরি ছিল, সেই কারখানাই যখন অর্থাভাবে দেউলিয়া হয়ে যেতে পারে, সেখানে ছোট ছোট চুনুপুটুদের কথা তো বাদই দিলাম, এই সমস্ত রাঘব বোয়াল বা এই সমস্ত হিমালয় সাইজের ফ্যাক্টরিগুলোও কিন্তু বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছিল শুধুমাত্র সঠিক মূল্য না পাওয়ার কারণে। বাংলাদেশের যারা ব্যবসা করেন, যারা সরাসরি বায়ারের অফিস আছেন, অথবা যারা ইম্পোর্টার আছেন, অথবা যারা রিটেইলার আছেন, অথবা যারা বাংলাদেশ থেকে দেশের বাইরে কোনো না কোনো ছোটখাটো কাস্টমার সাথে সরাসরি কাজ করেন, সবগুলো কাস্টমার সবাই, আমি তাদের গত 10 বছরের বলবো, কোনো ফ্যাক্টরির বা কোনো ব্যাংকে যান, 10 বছরের এলসি খুলে বের করেন, অর্ডার শিট খুলে বের করেন, তারা গত 10 বছরে 15 থেকে 25% এফওবি কমিয়েছেন। এই 15 থেকে 25% এফওবি কমানোর পরেও
যে গার্মেন্টস মালিকরা ফ্যাক্টরি চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে সেটা বিবেচনা করে দেখা দরকার। সময় এসেছে এগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত, এবং এখানে আমরা যে সমস্ত চ্যালেঞ্জ ফেস করি সেই চ্যালেঞ্জগুলো নিয়ে গোল টেবিলে খোলা মনে আলোচনা হওয়া উচিত। আমরা যেন আমাদের প্রতিযোগী দেশ ছাড়া নিজেদের দেশে বাংলাদেশের মধ্যেই এক ফ্যাক্টরি আর এক ফ্যাক্টরির যেন প্রতিযোগী না হই, এবং এই প্রতিযোগিতা করতে গিয়ে আমরা আমাদের সিএম বা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং কমিয়ে দিয়ে আমাদের কাস্টমারদের স্বার্থ রক্ষা না করি। উচিত হবে বিজিএমই, বিকেএমএ সহ বাংলাদেশ সরকার, বিজিএমএ এবং বিকেএমএর ওনাররা সহ এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের সকলকে নিয়ে খোলা মনে গোল টেবিল আলোচনা হওয়া উচিত, কি করে আমরা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পেতে পারি। যদি আমরা সেই ব্যবস্থা করতে ব্যর্থ হই তাহলে একদিন, আজ না হোক কাল, বাংলাদেশ থেকে এই ব্যবসাটা চিরতরে মুছে যাবে। হ্যাঁ, আমি সহজভাবে যদি বলতে চাই, আমি বলবো এই শিল্পে বেশি বেশি করে শিক্ষিত তরুণ সমাজকে সম্পৃক্ত করা উচিত। যেখানে বাংলাদেশে 30 লক্ষ শিক্ষিত বেকাররা পড়ে আছেন, তাদের ভিতরে অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, এই মুহূর্তে বাংলাদেশে 15,000 ডাক্তার, ইঞ্জিনিয়ার বেকার। তাহলে এর চাইতে কাকে বেশি শিক্ষিত বলবেন? আমরা তাদেরকে যদি, এই সমস্ত মেধাবী ছাত্রদেরকে যদি আমরা আমাদের অ্যাপারেল শিল্পে সম্পৃক্ত করতে পারি, তারা তো আর 3 বছর বা 4 বছরের অনার্স কোর্স করে অ্যাপারেল শিখবে ঢুকবে না, বা সম্ভব না। তাদেরকে আমাদের মাত্র 4 থেকে 6 সপ্তাহের সংক্ষিপ্ত ট্রেনিং দিয়ে এই শিল্পে সংযুক্ত করতে হবে। পরবর্তীতে তারা তাদের যোগ্যতা দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের পরিশ্রম দিয়ে, তাদের আন্তরিকতা দিয়ে, তারা তাদের এই ক্রিয়েটিভিটি দিয়ে, তারা তাদের প্যাশন্স দিয়ে, তারা তাদের হিউম্যানিটি দিয়ে এই শিল্পের উন্নতি সাধন করতে পারবে বলে আমার বিশ্বাস। ক্যাম্প সেই কাজটাই করছে। তাই আসুন আমরা সবাই মিলে ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশের এই প্রধানতম চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আজ এবং এখনই প্রস্তুতি নেওয়া শুরু করি। ধন্যবাদ সবাইকে।